কিন্তু সুবর্ণলতাই বা এমন অনমনীয় কেন? কিছুতেই ভেঙে মাটিতে লুটিয়ে পড়বে না কেন? ভেঙে পড়তে পড়তে আবার খাড়া হয়ে ওঠে কেন? এত প্রতিবন্ধকতাতেও ধাড়ি মেয়ে পারুলকে সে স্কুলে ভর্তি করতে বদ্ধপরিকর কেন? প্রবোধচন্দ্র বাইরে থেকে ঘুরে এসে রাগে গনগন করতে করতে বলল, এসব কি শুনছি? পাশের বাড়ির পরিমলবাবুর ছেলেকে দিয়ে নাকি পারুকে স্কুলে ভর্তি করতে পাঠিয়েছিলে? পাঠিয়েছিলাম তো, সুবর্ণ সহজ গলায় বলে। পারু বকু দুজনকেই। চুলোই যাক বকুল, পারুকে পাঠিয়েছিলে কি বলে? এ পর্যন্ত ওটা ওর হয়ে ওঠেনি বলে। হয়ে ওঠেনি বলে? প্রবোধ সহসা একটা কুৎসিত মুখভঙ্গি করে ওঠে। সেই ভয়ঙ্কর দরকারি কাজটা হয়ে ওঠেনি বলে রাজ্য রসাতলে গেছে, পৃথিবী উল্টে গেছে, চন্দ্র সূর্য খসে পড়েছে, তাই তুমি একটা ছোড়ার সঙ্গে ওই ধাড়ি ধিঙ্গি সমস্ত মেয়েকে। থামো, অসভ্যতা করো না। ও বটে, অসভ্যতা হলো আমার, আর তোমার কাজটা হয়েছে খুব সুসভ্য। পরের কাছে মুখাপেক্ষী হতেই বা গেলে কোন মুখে? এদিকে তো মানের জ্ঞান টনটনে। অভাবে স্বভাব নষ্ট চিরকেলে কথা, সুবর্ণ বলে। যার নিজের তিন কুলে করবার কেউ থাকে না, পরের দরজায় হাত পাতবে, এটাই স্বাভাবিক। ও, তোমার কেউ কিছু করে না? আচ্ছা নেমোখারাম মেয়ে মানুষ বটে। বলে সারাটা জীবন এই ভেড়াটাকে এক তিল স্বস্তি দিলে না, শান্তি দিলে না, বিশ্রাম দিলে না, নাকে দড়ি দিয়ে ছুটিয়ে মারলে, তবুও বলতে বাঁচছে না কেউ কিছু করে না। সুবর্ণ স্থির স্বরে বলে, যা কিছু করেছ সব আমার জন্যে। তা না তো কি? আমার জন্যে? আমার কি এত দরকার ছিল? মায়ের ছেলে, মায়ের কাছে পড়ে থাকতাম। সুবর্ণ ওই অপরিসীম ধৃষ্টতার দিকে তাকিয়ে বলে, শুধু মায়ের ছেলে? আর তোমার নিজের জঞ্জালের স্তূপ, তাদের কথা কে ভাবত? তারা তাদের বংশের ধারায় মানুষ হতো, এক একটি সাহেব বিবি করে তোলার দরকার ছিল না কিছু। বলে দিচ্ছি, বকুল যায় যাক, পারুর কিছুতেই বিনুনি দুলিয়ে স্কুলে যাওয়া চলবে না, ব্যাস। পারু যাবে। কি বললে? আমি বারণ করছি তবু পারু যাবে? তোমার সঙ্গে তর্ক করতে চাই না, আমি যা করেছি বুঝেই করেছি, আর সেটা হবে। এই হচ্ছে আমার শেষ কথা। শেষ কথা। এই শেষ কথার উত্তরে আর কোন কথা বলতে পারত সুবর্ণর স্বামী কে জানে, কিন্তু সুবর্ণর ছেলে কথা কয়ে উঠল পাশের ঘর থেকে। পাশের ঘরে কানু বসে খবরের কাগজ পড়ছিল এবং দু ঘরের মাঝখানের দরজা খোলা থাকার দরুন মা বাপের প্রেমালাপ শুনছিল। হঠাৎ অসহিষ্ণু গলায় বলে উঠল, মার মুখে চিরদিনই ঠাকুমাদের সমালোচনা শুনে এসেছি, আর স্বভাবতই ভেবে এসেছি দোষ তাদেরই। এখন বুঝতে পারছি গলতটা কোথায়। এই কথা বলল সুবর্ণর মেজ ছেলে। অসহিষ্ণু হয়ে বলে উঠল, বাবা যখন মাকে নেমোখারাম মেয়ে মানুষ বিশেষণে বিভূষিত করছিল, তখন অসহিষ্ণু হয়ে ওঠেনি সে। যখন বাবা নিজের মেয়ে সম্পর্কে শিথিল মন্তব্য করে রাগ প্রকাশ করেছিল, তখনও চুপ করে থেকেছিল। অসহিষ্ণু হয়ে মন্তব্য প্রকাশ করে উঠল মায়ের দুঃসহ স্পর্ধায়। বলে উঠল, এখন বুঝতে পারছি গলতটা কোথায়। কিন্তু আশ্চর্য, সুবর্ণলতা ধমক দিয়ে থামিয়ে দিল না তাকে, চিৎকার করে প্রতিবাদ করে উঠল না। সুবর্ণলতা যেন হঠাৎ চর খাওয়া মুখে শিথিল স্খলিত গলায় বলে প্রশ্ন করল, কি বললি? কি বললি তুই? বলল আর মাটিতে বসে পড়ল। কানু মায়ের সেই নিষ্প্রভ অসহায় মুখের দিকে ক্রুদ্ধ দৃষ্টি হেনে ও ঘর থেকে অন্য ঘরে চলে গেল, খবরের কাগজখানা হাত থেকে আছড়ে ফেলে দিয়ে। কানু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ধ্বনিত হলো, আর কি জানো তো, খালি মূর্ছা যেতে, ওইতেই সবাইকে জব্দ করে রাখতে চাও।
আর কিছু বলল না। জল জল পাখা পাখা বলে ব্যস্ত হলো মুক্তকেশীর ছেলে। সুবর্ণলতার জীবনটা যার সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা, যে নাগপাশের বন্ধন থেকে মুক্তির উপায় খুঁজে পায়নি সুবর্ণলতা। সুবর্ণর সংসার ত্যাগিনী মা নাকি সংসারের ত্যাগের প্রাককালে বলে গিয়েছিল, ওটা নাগপাশী না লতা পাতার বন্ধন, তাই দেখবে বাকি জীবনটা। কিন্তু তাতে সুবর্ণলতার কি হলো? সুবর্ণ কি পেল তার থেকে? পেল না কিছু, পায় না। এইটাই যে নিয়ম পৃথিবীর। অনেক দিনের সাধনা চায়, এক যুগের তপস্যা আর সাধনা পরবর্তী যুগকে এনে দেয় সাধনার সিদ্ধি, তপস্যার ফল। অনেক কেন আর অনেক বিদ্রোহ নিষ্ফল ক্ষোভে মাথা কুটে কুটে মরে, তলিয়ে যায় অন্ধকারে। তারপর আসে আলোর দিন। তবু যারা অন্ধকারে হারিয়ে গেল, তাদের জন্য রাখতে হবে বই কি এক বিন্দু ভালোবাসা, এক বিন্দু শ্রদ্ধা, এক বিন্দু সমীহ। হয়তো সুবর্ণলতার জন্য আসবে তা একদিন। হয়তো সুবর্ণলতার আত্মা সেই পরম প্রাপ্তির দিকে তাকিয়ে একটু পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলবে, বলবে, সারা জীবন যার জন্য জ্বলেছি আর জ্বালিয়েছি, পুড়েছি আর পুড়িয়েছি, কোথাও কোনোখানে তবে সার্থক হয়েছে সে। কিন্তু কবে সেই পরিতৃপ্তির নিঃশ্বাসটুকু ফেলতে পাবে সুবর্ণলতার আত্মা? আজও কি অগণিত সুবর্ণলতা মাথা কুটে মরছে না এই আলোকোজ্জ্বল যুগের চোরাকুঠুরির ঘরে? রুদ্ধ কণ্ঠে বলছে না, তোমরা শুধু সমাজের মলাটটুকু দেখেই বাহবা দিচ্ছ, আত্মপ্রশংসায় বিগলিত হচ্ছ, আত্মপ্রচারের চৌলুসে নিজেকেই নিজে বিভ্রান্ত করছো। খুলে দেখছো না ওর ভিতরের পৃষ্ঠা? দেখো সেই ভিতরের পৃষ্ঠায় কোন অক্ষর, কোন ভাষা, কোন লিপি। সেখানে যে অগণিত সুবর্ণলতা আজও অপেক্ষা করছে কবে পাপের শেষ হবে তার প্রতীক্ষায়। বলছে না তারা, কবে অহংকারী পুরুষ সমাজ খোলা গলায় স্বীকার করতে পারবে তুমি আর আমি দুজনেই ঈশ্বর সৃষ্ট, তুমি আর আমি দুজনেই সমান প্রয়োজনীয়? কবে ঈর্ষাপরায়ণ পুরুষ সমাজ মুক্ত মনে বলতে পারবে, তোমাকে যে স্বীকৃতি দিতে পারিনি সেটা তোমার ত্রুটির ফল নয়, আমার ত্রুটির ফল। তোমার মহিমাকে মর্যাদা দিতে বাধে সেটা আমার দুর্বলতা, তোমার শক্তিকে প্রণাম করতে পারি না সেটা আমার দৈন্য, নিজেকে তোমার প্রভু ভাবার অভ্যাসটা ত্যাগ করতে আমার অভিমান আহত হয়, তাই দাস সেজে তোমায় রানী করি। আজও তোমাকে মুগ্ধ করে মুঠোয় পুরে রাখতে চাই, তাই চাটু বাক্যে তোয়াজ করি। আর আমার শিল্পে, সাহিত্যে, কাব্যে, সঙ্গীতে যে তোমার বন্দনা গান করি, সে শুধু নিজেকে বিকশিত করতে। তুমি আমার প্রদীপে আলোকিত হও, এই আমার সাধ। আপনি মহিমায় ভাস্বর হও, এতে আমার আপত্তি। তাই তুমি যখন গুণের পরিচয় দাও তখন করুণার হাসি হেসে পিঠ চাপড়ায়, যখন শক্তির পরিচয় দাও তখন বিরক্তির ভ্রুকুটি নিয়ে বলি ডেপমি, আর যখন বুদ্ধির পরিচয় দাও তখন তোমাকে খর্ব করবার জন্য উঠে পড়ে লাগি। তোমার রূপবতী মূর্তির কাছে আমি মুগ্ধ ভক্ত, তোমার ভোগবতী মূর্তির কাছে আমি বশংবদ, তোমার সেবাময়ী মূর্তির কাছে আমি আত্মবিকৃত, তোমার মাতৃমূর্তির কাছে আমি শিশু মাত্র। কিন্তু এগুলি একান্তই আমার জন্যে হওয়া আবশ্যক। হ্যাঁ, আমাকে অবলম্বন করে যে তুমি, সেই তুমিটিকেই মাত্র বরদাস্ত করতে পারি আমি, আর বাইরের তুমি হচ্ছ বিধাতার একটি হাস্যকর সৃষ্টি। কে জানে কবে এসব বলতে পাবে সুবর্ণলতার আত্মা? হয়তোবা পাবেই না। এই তো পুরুষের হৃদয় রহস্য,
এই মনের ভাব খুলে বলতে পারবে কোনোদিন পুরুষ সমাজ? মনে হয় না। শুধু আধুনিকতার বুলি আউড়ে দেখাবে, দেখো আমি কত উদার, আমি কত মুক্ত। যুগের রং লাগিয়ে লাগিয়ে বলবে, দেখো তোমাকে কত বর্ণাঢ্য করে তুলেছি। কিন্তু সে রং পুতুলের রং। প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করবার সাধনা নেই তার। পুতুলে রং লাগিয়েই খুশি। সেই রং চঙে পুতুলগুলি তুলে ধরবে বিশ্ব সমক্ষে, বলবে, দেখেছো, দেখো দেখো আমাদের কত ঐশ্বর্য। বিদ্যেবতীর আর বাড়ির বিদ্যেই কুলোচ্ছে না। খবরের কাগজখানা আছড়ে ফেলে দিয়ে কানুর তীব্র বিরক্তি ভরে এ ঘরে এসে পারুকে উদ্দেশ্য করে বলে ওঠে কথাটি। কানুর এই গায়ে পড়ে ব্যঙ্গ করতে আসায় রাঙা হয়ে উঠল পারুর মুখ। ঠোঁটটা কামড়ে চুপ করে রইল। সুবর্ণলতা অন্তর প্রকৃতির সঙ্গে হয়তো মিল আছে তার, মিল নেই বাইরের প্রকৃতির। চোপা করবার দুরন্ত ইচ্ছেকে দমন করে চুপ করে থাকে সে। এখন চুপ করেই থাকে হাতের খোলা বইখানা মুড়ে। কানু একবার তার সেই বইখানার দিকে দৃষ্টিপাত করে বলে, নাটক নোবেলের তো শ্রাদ্ধ করেছ, ওই মাথায় আর যোগ বিয়োগ গুণ ভাগ ঢুকবে? পারুল এবার কথা কইল, বলল, ঢুকবে কিনা সে পরীক্ষা তো করা হয়নি। ইস, কথা শেখা হয়েছে যে দেখছি খুব। নোভেলের যা ফল, লেখাপড়া শেখা তোর কম্য নয় বুঝলি। আমার একটা বন্ধুর ছোট বোন, মানে তোর মতন একটা মেয়ে, আসছে বার এন্ট্রান্স পরীক্ষা দেবে বুঝলি। সেসব মাথায় আলাদা। মাথাটা নিয়ে বোধহয় জন্মেছিল তোমার বন্ধুর বোন। কানু ব্যঙ্গ হাসি হেসে বলে, তাছাড়া তোমার দ্বারা কিচ্ছু হবে না বুঝলে। শুধু মাতৃদেবীর মতো বড় বড় কথা শিখবে তুমি। পারু তার প্রকৃতিটা লঙ্ঘন করতে চায় না, তবু সে বলে ফেলে, মা ভাগ্যিস ওই বড় বড় কথাগুলো শিখেছিলেন মেজদা, তাই তোমারও এত বড় কথা বলার সুযোগ হচ্ছে। সত্যি? বাহ, বেশ বুদ্ধি হয়েছে তো দেখছি খেদুর। না, ভালো দেখে একটা বর তোকে দিতে হচ্ছে। বলে চলে যায়। কানু ভানুর মতো অত সিরিয়াস নয়, তাই ব্যঙ্গই করে সে। পালকি সত্যিই এবার উঠে যাচ্ছে। যাই যাই করছিল অনেক দিন, এবার মনে হচ্ছে একেবারেই যাবার পথে পা বাড়িয়েছে। রাস্তায় বেরিয়ে যখন তখন তো দূরস্থান, বলতে গেলে চোখেই পড়ে না। পালকির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই অবলুপ্তির পথ ধরবে, তাতে আর সন্দেহ কি। পালকি বলে যাবে, মানুষের কাঁধের ওপর মানুষ চড়া নির্লজ্জতা। মরে গিয়ে সব দেহ হয়ে যাবার পর চোরও মানুষের কাঁধে, তার আগে নয়। বলে যাবে, আস্ত একটা মানুষকে একটা বদ্ধ বাক্সয় ঢুকিয়ে ফেলে ঘেরাটোপ দিয়ে নিয়ে যাওয়াটা হাস্যকর। আমি বিদায় নিচ্ছি ওই ঘেরাটোপ আর পর্দার জঞ্জালগুলো কুড়িয়ে নিয়ে। পথ যে পার হচ্ছে, পথটা সে যেন দেখতে পায়। বলে যাবে, দ্রুত যানের সন্ধান করো এবার তোমরা। পৃথিবীটা অনেক বড়, তাকে দেখো চোখ মেলে। ছোট ঘোড়ার খুঁড়ে ধুলো উড়িয়ে, ছোট হাওয়ার বেগে হাওয়া গাড়িতে, ওরও মাটি ছাড়িয়ে আকাশে। তাকিয়ায় ঠেস দিয়ে বসে আপন পরিমণ্ডলটিকেই সমগ্র পৃথিবী জ্ঞান করে আলবোলায় সুখ টান দেবার দিন গত হলো। হাজার বছরের অভ্যাসের ঐতিহ্য আর ইতিহাসের ধারা মুছে নিয়ে যারা চলে যায়, তারা কিছু বলে যায় বই কি, চলে যাবার মধ্যেই বলে যাওয়া। কাল স্রোত যে কাউকে কোথাও নোঙর ফেলতে দেয় না, দুর্নিবার বেগে ভাসিয়ে নিয়ে যায়। এইটাই আর একবার বলে যায় সে। আজকের পরম প্রয়োজনীয় পরবর্তীকালে জঞ্জালের কোঠায় ঠাঁই পায়। এই হলো পৃথিবীর পরমতম সত্য আর চরমতম ট্র্যাজেডি। তবু সহজে কেউ মানতে রাজি হয় না সে কথা। তারা সেই বিদায়ী পথিকের বসন প্রান্তটুকু মুঠোয় চেপে ধরে রাখতে চায়, আর আলবোলায় সে সুখ টানটুকু দিতে দিতে বলে, এসব হচ্ছে কি আজকাল, সব যে রসাতলে গেল।
যারা দার্শনিক তারা উদাস হাসি হেসে বলে, যাবেই তো, সবই যাবে। মুক্তকেশীও একদা তার ছোট্ট নাতনির সঙ্গে বাক্যালাপ প্রসঙ্গে বলেছিলেন কথা, পালকি আর কই, ক্রমেই কমে আসছে, যাবে, সবই উঠে যাবে। তবু দেখা যাচ্ছে এখনো মুক্তকেশী তার বয়সের ভারে জীর্ণ দেহখানা নিয়ে চলেছেন পালকি চড়ে, একাই চলেছেন। খানিকটা গিয়ে একখানা গোলাপি রঙের দোতলা বাড়ির সামনে এসে মুক্তকেশী মুখ বাড়িয়ে বেহারাগুলোর উদ্দেশ্যে আদেশ জারি করলেন, থাম মুখ পড়ারা, এই বাড়ি চলছে দেখো হুম হুম করে, যেন বাড়িখানা তাদের চিনে রাখার কথা। নিমেষে বেহারাগুলো হুম হুম শব্দ থেমে যায়। পালকিও থামল। চারটে জোয়ান মর্দ লোক পালকিখানা নামিয়ে কোমরে বাঁধা গামছা খুলে গায়ের ঘাম মুছতে লাগলো। চারটে দস্যি লোক, অথচ একটা বুড়িকে বইতে হিমশিম খেয়ে গেছে। পদ্ধতিটা বুদ্ধিহীন বলেই রিক্সা গাড়িরা তখনও আসরে নামেনি, দেখিয়ে দেয়নি একটা লোকই টেনে নিয়ে যেতে পারে চারটেকে। পালকির দরজা ঠেলে নামলেন মুক্তকেশী। নড়বড়ে কোমরটা কষ্টে টান করে প্রায় সোজা হয়ে দাঁড়ালেন মুহূর্তকাল। তারপর আঁচলের খুঁট থেকে দুটি ডবল পয়সা বার করে চারটে বেহারার মধ্যে একজনের হাতে দিয়ে বললেন, নে যা, ভাঙিয়ে ভাগ করে নেগে যা। কোমরটা দুমড়ে যাওয়া পর্যন্ত মুক্তকেশীর ধারণা হয়েছে পূর্ব সম্মানের সবটুকু আর জুটছে না। তাই অপর পক্ষের মুখোমুখি দাঁড়াতে হলে প্রাণপণ চেষ্টায় সোজা হন। অনেক সময় হাড়ের খিল ছেড়ে যাওয়ার একটা শব্দ হয়, শিরদাঁড়াটা কনকনিয়ে ওঠে। তবু সাধ্যপক্ষে হেট হওয়ার অগৌরব বহন করতে রাজি নন মুক্তকেশী। তথাপি অপরপক্ষ সম্মান রক্ষায় উদাসীন হলো। বলে উঠল, কে তো দিয়েছ? যা দেবার ঠিকই দিয়েছি। বার্ধক্য মলিন পুরনো চোখের তারায় একটা সম্রাজ্ঞী জনচিত দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলে মুক্তকেশী সদর্পে তাকালেন। আবার কিসের ট্যাঁপো? চাষ কত? পুরো টঙ্কা? লোকগুলো মুখের প্রত্যেকটি রেখায় অসন্তোষ ফুটিয়ে বলে, 8 পয়সা দিও। কি বললি? 8 পয়সা? গলায় চুড়ি দিবি নাকি? পয়সা গাছে ফলে? মুক্তকেশী সদর্পে বলেন, আর এক আধলাও নয়। কার হাতে পড়েছিস তা জানিস? এখান থেকে এখান 8 পয়সা, যা বেরো। আশ্চর্য, আশ্চর্য বই কি যে লোকগুলো সত্যিই পালকি তুলে নিয়ে চলে যায় নিতান্ত বেজার মুখে। তারাও জানছে এ পেশার দিন শেষ হয়ে আসছে ওদের। মুক্তকেশীর মতো দু একটা বুড়ি টুড়ি ছাড়া এরকম শবযাত্রার ভঙ্গিতে মানুষের কাঁধে চড়ে শূন্যে দুলতে দুলতে আর যেতে চাইছে না মানুষ। তাই বেত ছিঁড়ছে, ডান্ডা ভাঙছে, রং চোটে দাঁত বেরিয়ে যাচ্ছে, তবু পালকি মেরামতের কথা ভাবছে না ওরা। দলের অনেকেই তো ক্রমশ গলায় একটা পইতে ঝুলিয়ে রাঁধুনি বামুনের চাকরি নিচ্ছে। তার চাহিদা বরং দ্রুত গতিতে বাড়ছেই। মেয়েরা ক্রমশই বাবু হয়ে উঠছে। রান্নার ভাতটা চাপাচ্ছে উড়িয়া হুলো তিলকের হাতে। বদ্ধ দরজা খোলবার জন্যে কড়া নাড়া অথবা দরজায় ধাক্কা দেবার যে একটা প্রচলিত রীতি আছে, সেই রীতিকে অগ্রাহ্য করে মুক্তকেশী ভাঙা ভাঙা অথচ সতেজ গলায় ডাক দেন, পেবো পেবো। হ্যাঁ, এ পাড়ার প্রবোধ বাবুকেই ডাক দেন তিনি। বাড়ির ছোট ছেলেপুলেদের নাম ধরে ডাক দেবার যে একটা রীতি প্রচলিত, সেটাকেও অস্বীকার করে থাকেন তিনি। এ বাড়ি তার ছেলে পেবোর, তাকেই ডাকবেন তিনি, সে বাড়িতে থাক বা না থাক। অবশ্য যখনই আসেন প্রবোধচন্দ্রের উপস্থিতির সম্ভাবনা অনুমান করেই আসেন। তা একটাকেই কাজ হলো, যদিও পেবো বা সেই জাতীয় কেউ নয়, দরজা খুলে দিল বছর 10-এর একটি মেয়ে।
মুক্তকেশী যতটা সম্ভব তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ওর আপাত মস্তক দেখে নিয়ে তীব্র গলায় বলে উঠলেন, কপাট খুলে দিতে হুট করে বেরিয়ে এলি যে? বাড়িতে আর লোক নেই? মেয়েটা এই প্রশ্নবাণের সামনে থতমত খেয়ে বলে, সবাই আছে। আছে তো তুই তাড়াতাড়ি আসতে গেলি কেন? আমি না হয়ে যদি অপর কোনো বেটা ছেলে হতো? বাড়ির বিয়ে হচ্ছে না বলে বুঝি তুমি কচি খুকি আছো? মেয়েটা তাড়াতাড়ি বলে, ছাদ থেকে দেখলাম তুমি এলে তাই। ছাদ থেকে? সেই পুরনো চোখ আবার ধারালো হয়ে ওঠে। ভর দুপুরে ছাদে কি করছিলি? কাপড় শুকোচ্ছিল, মা বললেন তুলে আন। তা বলবেন বই কি মা, চিরকেলে আয়েসি। নে চল, বাবা বাড়ি আছে? আছেন, ঘুমোচ্ছেন। তা তো ঘুমোবেই, মুক্তকেশী ধিক্কারের স্বরে বলেন। সঙ্গগুণের মহিমা, বুকের ওপর পাহাড় মেয়ে আরো একটা ধিঙ্গি হয়ে উঠল। ছুটি ছাটার দিন কোথায় মাথায় সাপ বেঁধে ছুটোছুটি করে বেড়াবে তা নয়, নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। নে চল। মুক্তকেশী আজকাল মাঝে মাঝেই আসেন। ভিন্ন হওয়া রূপ দুরাচারের জন্য অনেকগুলো দিন পুত্রবধূর মুখ দেখেননি মুক্তকেশী, কিন্তু পুত্রের আকিঞ্চন ও তোষামদে সে ভাবটা কেটে গিয়েছিল। তারপর সেই সুবর্ণলতার গুরুমন্ত্র নেওয়ার সময় বাঁধ ভাঙল, রাগের, তেজের, লজ্জার। সময় সবই সয়, সর্বতাপহর, সব সময়ই সহজ করে আনে। এবং মুক্তকেশী মেজ বৌমা বেশি করেন, আর তার জন্যে ঘরে থাকা অন্য বউদের হিংসের অবধি নেই। কিন্তু এখন যে প্রবোধচন্দ্রের মাতৃভক্তিটা প্রায় ভরতের মাতৃভক্তির তুল্য মূল্যবান, আর মূল্যেরই তো জগৎ বশ। অতএব এখন মুক্তকেশী যখন তখন মেজ ছেলের বাড়িতে বেড়াতে আসেন, হুকুম আর শাসন চালিয়ে যান এবং অপর ছেলে বউদের সমালোচনায় মুখর হন। হাত খরচের টাকায় ঘাটতি পড়লেই সে কথা কোনো ছলে মেজ বৌমার কর্ণগোচর করেন এবং নিজের মেয়ে জামাই নাতি নাতনি বাবদ অর্থঘটিত যা কিছু সদিচ্ছা সেও মেজ ছেলের কাছে প্রকাশ করে যান। বলেন, ওদের বলি না, জানি তো বোন বলে এতটুকু মন করে না। তোর তবু সে মন আছে, তাই বলা। প্রবোধ অবশ্য মায়ের ধারণা অনুযায়ী বোনেদের প্রতি মনের অভিনয় করে চলে। তারপর বলে উঠতে পারে না, মন আমারও নেই মা, তারা ভিন্ন মাটিতে শিকড় নামিয়েছে, তাদের সঙ্গে আমাদের যোগ কোথায়? একদা তারা আর আমরা একই আধারে থেকেছি, শুধু এইটুকু সুবাদের জের আর কতকাল টানা যায়? বলে না, বলে উঠতে পারে না। অতএব সুবর্ণলতার এই গোলাপি রঙের দোতলাটির মধ্যেও মুক্তকেশী বেশ পুরো চেহারা নিয়েই অবস্থান করেন। সুবর্ণলতা একবারই পেরেছিল অসাধ্য সাধন করতে, একবারই দেখিয়েছিল অসমসাহসিক শব্দটার মানে আছে, কিন্তু সে ওই একবারই সে আওতা থেকে সরে এসে স্বামী সন্তানদের নিয়ে নিজের ইচ্ছে মতো সংসার গড়ে তোলবার বাসনা হয়েছিল। সে বাসনাটা ধূসর হয়ে যাচ্ছে, সেই আওতাটা রয়েই গেছে, হয়তোবা আরো নিরঙ্কুশ হয়েছে। সুবর্ণলতার জীবনের এ এক অদ্ভুত ট্র্যাজেডি, কারণ নিজেও সে মুক্তকেশীর সংসারে বসে যত সহজে মুক্তকেশীর বিরুদ্ধাচারণ করতে পারত, আপন কেন্দ্রে বসে তা পারে না। ভদ্রতায় বাধে, চক্ষু লজ্জায় বাধে, আর সবচেয়ে আশ্চর্য মমতায় বাধে। অস্বীকার করে লাভ নেই, এখনকার এই নখ দন্তহীন মানুষটির প্রতি একটা মমতা বোধে সুবর্ণলতাকে নিরুপায় করে রেখেছে। মৌজের দিবা নিদ্রাটি ছেড়ে আস্তে আস্তে উঠে এসে প্রবোধ মায়ের চরণ বন্দনা করে, নিজ হাতে হাত পাখা তুলে নেয়। মুক্তকেশী আসন পরিগ্রহণ করে বলেন, থাক,
বাতাসে কাজ নেই, বলি নাকে তেল দিয়ে ঘুম দিলেই হবে, মেয়ের বিয়ে দিতে হবে না? নখ দন্তহীন মুক্তকেশীর কথার জোর কমেছে বলে যে কথার সুর বদলেছে তা নয়, সুরটা ঠিকই আছে, ধরনটাও ঠিক আছে, শুধু ভারটা খুঁজে পাওয়া যায় না। তবু সুবর্ণলতা যেন আজকাল হঠাৎ হঠাৎ ওই মানুষটাকে ঈর্ষা করে বসে। মুক্তকেশী যখন তার 50 ছেলেকে বসলে বসেন, লক্ষ্মী ছাড়া হতভাগা পোড়ামুখ বাঁদর, তখন অদ্ভুত একটা ঈর্ষার জ্বালা যেন দাহ ধরায় সুবর্ণলতাকে। অথচ নিজে কি সুবর্ণলতা কখনো দরাজ ভাষায় ছেলেদের সম্বোধন করবার বাসনা পোষণ করেছে? এই গ্রাম্যতা কি সুবর্ণলতার অসহ্য নয়? এই তবুর উত্তর নেই, প্রশ্ন জমে ওঠে আরো। সুবর্ণলতার ছেলেরা কি এই মাতৃভক্ত বংশের ছেলে নয়? সুবর্ণলতা কি তার মাতৃকর্তব্য কোনো ত্রুটি করেছে? সুবর্ণলতা তো বরং সেই কর্তব্যের দায়ের কাছেই নিজের সর্বশক্তি বিকিয়েছে বসে বসে। তথাপি সুবর্ণলতা বিয়ে হওয়া মেয়েরা বাপের বাড়ি বলতে সুবর্ণলতার প্রাণ দিয়ে করা এই গোলাপি রঙের দোতলাটাকে বোঝে না, বোঝে সেই দর্জিপাড়ার গলির বাড়িটা। তাদের প্রাণ পড়ে থাকে সেখানে এসে তারা পুরনো দালানের তেল চিটে দেওয়ালে পিঠ দিয়ে বসে তাদের মায়ের চাল চলনের ব্যাখ্যানা করে। আর সুবর্ণলতার ছেলেরা, তারা অবশ্য সেই দেয়ালে তেল ধরা জানলায় চুনের হাত মোছা এবং দরজার পিছনে পিছনে পানের পিক ফেলা বাড়িটাকে আদৌ পছন্দ করে না, তার প্রতি এক বিন্দুও মমতা পোষণ করে না। তবু এই বাড়িটাকেও আমাদের বলে পরম স্নেহে হৃদয়ে নেয় না। সুবর্ণলতার ছেলেরা যেন বাধ্য হয়ে তাদের এক প্রবল প্রতিপক্ষের এত্তারে পড়ে আছে, তাই সুযোগ পেলেই ছোবল বসাতে আসে। ছোটটাকে অবশ্য এখনো ঠিক বোঝা যায় না, সে যেন বড় বেশি নির্লিপ্ত। সেজটাও আমোদ প্রমোদ বাবুয়ানা বিলাসিতাটুকু হাতের কাছে পেয়ে গেলে তেমন হিংস্র নয়। কিন্তু ভানু কানু, যারা নাকি প্রমাণ সাইজের জামা পরে, তবে এ বাড়িতে এসে তারা যেন ঠিক কাকাদের প্রতিমূর্তি। বিশেষ করে ভানু হঠাৎ যখন পাশ দিয়ে চলে যায়, কি চান করে এসে গামছাখানা জোরে জোরে ঝাড়ে, অথবা মুখ নিচু করে ভাত খেতে খেতে কেমন একটা কঠিন ভঙ্গিতে চোয়ালটা নাড়ে, দেখে চমকে ওঠে সুবর্ণলতা। মনে হয় সেজ দেওয়ার প্রভাসকেই দেখতে পেল বুঝি। অপর 5 জনেও বলে, ভানুকে দেখো যেন অবিকল ও সেজ কাকা। শুনে অন্ধ একটা রাগে হাত পা কামড়াতে ইচ্ছে করে সুবর্ণলতার। সুবর্ণর রক্ত মাংসে গড়া, সুবর্ণর ইচ্ছে চেষ্টা সাধনা শক্তি দিয়ে লালিত সন্তান সুবর্ণর পরম শত্রুর রূপ নিয়ে সুবর্ণর চোখের সামনে ঘুরে বেড়াবে, এ কি দুঃসহ নিরুপায়তা! কি অস্বস্তিকর বড় হয়ে গেছে ভানু কানু, কি বিশ্রী লম্বা চওড়া, গলার স্বরগুলোই বা কিরকম মোটা, আস্ত দুটো লোক হয়ে গেছে ওরা, অন্য লোক। সুবর্ণলতার সঙ্গে যাদের জীবনের আর কোনো যোগ নেই, সুবর্ণলতাকে যাদের আর কোনো প্রয়োজন নেই, সুবর্ণলতার সাধ্য নেই আর ওদের নাগাল পাবার। আস্তে আস্তে মানুষও বলো হয়তো এই রকমই হয়ে যাবে। তাদের মুখের চেহারায় প্রকট হয়ে উঠবে মুক্তকেশীর ছেলেদের মুখের কাঠামো। নিরুপায় সুবর্ণলতাকে বসে বসে দেখতে হবে এই পরিবর্তন। মুক্তকেশীর ছেলেদের ঘৃণা করা যেত, অবজ্ঞা করা যেত, এদের বেলায় কোনো উপায় নেই। আর এদের সম্পর্কে নালিশেরও কোনো পথ নেই। এরা সুবর্ণলতার ইচ্ছানুরূপ শিক্ষিত হয়েছে, সভ্য হয়েছে, চৌকস হয়েছে। সুবর্ণলতার জীবনের প্রত্যেকটি অণুপরমাণুর ধ্বংসের মূল্যে যে সম্পদ সঞ্চয় করেছে সুবর্ণলতার ছেলেরা, সেই সম্পদের অহংকারেই তারা অহরহ সুবর্ণলতাকে অবজ্ঞা করছে। হয়তোবা সুবর্ণলতার ক্ষেত্রেই নয়, অন্য সব ক্ষেত্রেও এমনই হয়। বোধ জন্মালেই
ঋণবোধও জন্মায়, আর সেই ঋণবোধের দাহই ফনা তুলে থাকে ছোবল হানতে। যেখানে ঋণের ঘর হালকা, সেখানে বুঝি আপন হওয়া যায়, সহজ হওয়া যায়, নচেত নয়। অথচ আজীবনের স্বপ্ন ছিল সুবর্ণলতার, তার সন্তানেরা তাকে বুঝবে, তার আপন হবে। কিন্তু তারা আপন হয়নি, তারা সুবর্ণলতাকে বোঝেনি, হয়তো বুঝতে চায়ওনি। কারণ সুবর্ণলতার ছেলেরা তার মায়ের সেই মধুর আশার স্বপ্নের সন্ধানটুকু পায়নি কখনো। তারা শুধু যোদ্ধা সুবর্ণলতাকেই দেখে এসেছে, দক্ষিণের বারান্দা লোভী স্বপ্নাতুর সুবর্ণলতাকে দেখেনি কখনো। যুদ্ধ বিক্ষত সুবর্ণলতার বিকৃত আর হিংস্র মূর্তিটা অতএব বিরক্তি আর ঘৃণারই উদ্রেক করেছে তাদের। সন্ধান করে দেখতে যায়নি সুবর্ণলতার ভেতরে বস্তু ছিল, ভেবে দেখেনি বস্তু ছিল, স্বপ্ন ছিল মানুষের মতো হয়ে বাঁচবার দুর্দমনীয় স্বাদ, ছিল ভব্যতা, সভ্যতা, সৌকুমার্য। শুধু সে সম্পদ ক্ষয় হয়ে গেছে যুদ্ধের রসদ জোগাতে জোগাতে। তবে ভেবে দেখবেই বা কখন তারা? আজও কি যুদ্ধের শেষ হয়েছে সুবর্ণলতার? হয়নি। হয়তো যুদ্ধের কারণগুলো আর তত বেশি প্রখর নয়, হয়তো অনুভূতিগুলোও তত বেশি তীব্র নয়, তবু সুবর্ণলতা এক আপসহীন সংগ্রামের নায়িকা। নোংরামি আর কুশ্রিতার বিরুদ্ধে সংগ্রাম করতে নিজে যে সে কত নোংরা আর কুশ্রী হয়ে গেছে, ভব্যতা, সভ্যতা, শালীনতা, সৌন্দর্য বজায় রাখবার লড়াইয়ে যে নিজের চরিত্রের সমস্ত সৌন্দর্য, শালীনতা জবাই দিয়ে বসে আছে, সে খবর আর নিজেই টের পায় না সে। সুবর্ণলতার সন্তানেরা মায়ের এই অপরিচ্ছন্ন মূর্তিটাই দেখতে পাচ্ছে, অতএব তারা অসহিষ্ণু হচ্ছে, অতএব তারা মাকে ঘৃণা করছে, মার দিকে ব্যঙ্গের দৃষ্টিতে তাকাচ্ছে। সারা জীবনের এই সঞ্চয় সুবর্ণলতার। অথচ সুবর্ণলতার সন্তানদের দোষ দেওয়া যায় না। মুক্তকেশীর শক্ত বেড়া কেটে বিরাট পরিবারের মধ্যে থেকে সুবর্ণলতা তাদের শুধু উদ্ধার করে নিয়েছে, আশ্রয় দিতে পারেনি, শুধু যেন ছড়িয়ে ফেলে রেখেছে। তাদের সদ্য উন্মোচিত জ্ঞানচক্ষুর সামনে অহরহ উদ্ঘাটিত হচ্ছে মা বাপের দাম্পত্য লীলার যুদ্ধ আর সন্ধির বহু কলঙ্কিত অধ্যায়। তারা জানে তারা সুবর্ণলতার স্বপ্ন সাধনার বস্তু নয়, যুদ্ধের হাতিয়ার মাত্র। এই অদ্ভুত যুদ্ধের মাঝখানে পড়ে যত বেশি ধাক্কা খাচ্ছে তারা, তত বেশি বিতৃষ্ণা হচ্ছে, তত বেশি আঘাত হানছে। পারু পড়তে চায়, কিন্তু পারুর পড়াকে কেন্দ্র করে সুবর্ণলতা যে ঘূর্ণিঝড় তোলে, সে ঝড়ের ধুলো জঞ্জালের দিকে তাকিয়ে পারু পড়ায় বীতস্পৃহা হয়। পারু নিজেই বেঁকে বসে। পারু প্রতিজ্ঞা করে লাঠালাঠি করে আদায় করা বস্তুকে গ্রহণ করে কৃতার্থ হবে না সে। পারুর আত্মমর্যাদা জ্ঞান তীব্র, গভীর, কিন্তু প্রবোধের পক্ষে মেয়ের এই প্রতিজ্ঞা জানার কথা নয়। তাই প্রবোধ মায়ের প্রশ্নে অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে বলে, তোমার মেজ বউ যে বলে গো আজকাল আর অত সকাল সকাল বিয়ে নেই, বরং একটু লেখাপড়া। মুক্তকেশী অবশ্য এত বিচলিত হন না। মুক্তকেশী দীপ্ত গলায় বলেন, কি বললি লক্ষ্মী ছাড়া বামুনের গরু? মেয়ের এখন বিয়ে না দিয়ে লেখাপড়া শেখাতে বসবি? তা বলবি বই কি, তোর উপযুক্ত কথাই বলেছিস, চিরকালটা তো হালকা বুদ্ধিতেই চললি। না, এখন আর বউয়ের বুদ্ধিতে চললি বলেন না বুদ্ধিমতী মুক্তকেশী, বললেন হালকা বুদ্ধিতে চললি। প্রবোধ অবশ্য প্রতিবাদ করে না। মুক্তকেশী বলেন, ওসব কথা বাদ দে, কোমরে কষি গুজে লেগে যা, গলায় কাটা উদ্ধার না হলে তো ছেলেদের বিয়ে দিতে পারবি না। এদিকে মেয়ে নিয়ে লোকে আমায় সাদাসাদি করছে, আমি থাকতে ছেলের বিয়ে দিবি, এই আমার স্বাদ। শুভটার তো প্রথম দিকে শুধু মেয়েরই পাল। কথাটা শেষ হবার আগেই গলার কাটা ঘর থেকে বিদায় নেয়, আর সুবর্ণলতা একটুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলে, হুকুম তো একটা করে বসলেন, কিন্তু ছেলেদের এক্ষুনি বিয়ে কি? পাশই করেছে, রোজগার তো আর করতে শেখেনি। কানুর তো পড়াও শেষ হয়নি, কানু ডাক্তারি পড়ছে,
কাজেই তার পাশ করে বেরোতে দেরি। মুক্তকেশী সেই কথার উল্লেখ করে ব্যঙ্গ হাসি হেসে বলেন, ছেলে ডাক্তার হয়ে বেরুলে তবে বিয়ে দেবে মেজ বৌমা? তার থেকে বলো না কেন, ছেলের এখনো চুল পাকেনি, বিয়ে দেব কি? ছেলেরা রোজগার না করলে বউরা এসে তোমার সংসারে দুটি ভাত পাবে না? সুবর্ণলতা শান্ত গলায় বলে, ভাত কেন পাবে না? তবে ভাতটাই তো সব নয় মা। আহা, হলো না হয় গয়না কাপড়ই সব। মুক্তকেশী জিদের গলায় বলে, সে তুমি বিয়ের সময় বেয়ায়ের গলায় গামছা দিয়ে 10 বছরের মতন আদায় করে নেবে, ততদিনে তোমার ছেলে অবশ্যই উপায় হবে। সুবর্ণলতা আরো নম্র হয়, তবু দৃঢ় গলায় বলে, সে তো অনিশ্চিত, রোজগার পাতি না করলে। দেখো মেজ বৌমা, টককে তোমার সঙ্গে জিততে পারবো না আমি, তবে গুরুজন হিসেবেই বলছি, বামুনের ছেলে খেটে খেতে না পারে ভিক্ষে করে খাবে, তাতে লজ্জা নেই। বিয়ে একটা সংস্কার, সেটা সময়ে দরকার, তবে সবার আগে তোমার ওই তাল গাছকে পার করো। সুবর্ণলতা উঠে দাঁড়ায়, বলে, রোদ থেকে এসেছেন, ডাব আনি একটা। ডাবে ছোঁয়া লাগে না, তাই মুক্তকেশীর আশার আশায় প্রায়শই ডাব মজুদ থাকে। সুবর্ণলতারই ব্যবস্থা, ডাব, গঙ্গা জল আর তসরের ধান। কাপড় ছেড়ে হাত মুখে গঙ্গা জল ছিটিয়ে ডাবটি খেয়ে ছেলের সংসারের কল্যাণ করেন মুক্তকেশী। আজ কিন্তু হা হা করে উঠলেন, বললেন, থাক থাক আজ। সুবর্ণলতা তবু থাকবে কেন বলে চলে গেল। আর সুবর্ণলতা চলে যাবার সঙ্গে সঙ্গে সহসা গলা নামালেন মুক্তকেশী। ফিস ফিস করে কি যেন বললেন ছেলেকে। ঈষৎ চমকে উঠল ছেলে, মুখ যেন বিপন্ন ভাবে ছায়া পড়ল তার। বার কয়েক মাথা নাড়ল আচ্ছা এবং না বাচক, তারপর সাবধান হয়ে সোজা হয়ে বসল। সুবর্ণলতার অঞ্চল প্রান্তের আভাস দেখা গেছে। প্রসঙ্গ চাপা দেবার জন্যেই যেন গলাটা আবার তুললেন মুক্তকেশী, বললেন, আজ আর বসবো না বেশিক্ষণ, তোর জন্য একটা কোণে দেখতে যাবার কথা আছে শুভর, দেখি গে। বললাম, একা না ভেকা, বাপ কাকা যাক। তা পেকাপে বা দুজনেই ঘাড় নাড়ল। ছেলের বিদ্যে বুদ্ধি কম, তার বিয়ের কথা কইতে ওনাদের মানেও আঘাত লাগবে। ও আমার ভালো মানুষ। হঠাৎ ও ঘর থেকে পারু এসে উদয় হয়, একটু তীক্ষ্ণ হাসি হেসে বলে, ঠাকুমা বুঝি এবার ঘটকালি পেশা ধরেছ? মুক্তকেশী থতমত খান। মুক্তকেশী অবাক হন, কারণ এর জন্য প্রস্তুত ছিলেন না মুক্তকেশী। তবে সামলাতে তিনি জানেন। সামলে নিয়ে বললেন, ও গো মেজ বৌমা, এ মেয়েকে আরো বিদ্যাবতী করতে চাও? এক্ষুনি তো উকিল ব্যারিস্টারের কান কাটতে পারবে গো তোমার মেয়ে। কথার কি বাঁধুনি? আমি নয় ঠাকুমা, ঠাট্টার সম্পর্কে সম্পর্ক, তবে অন্য ক্ষেত্রে এরকম বেচাল নিন্দের। তোমার কাছে কোনটাই বা নিন্দের নয় ঠাকুমা? পারুল হেসে ওঠে, তোমাদের সবই বাবা অনাচ্ছিটি। স্কুলে পড়লে বাচাল হয়, ইংরেজি শিখলে বিধবা হয়। হয় চোখের ওপর দেখছিল তোর বাবার নলিন কাকার নাতনির পান্তিস্যা অবস্থা দেখলি না? ঘটা করে মেয়েকে মেম রেখে ইংরেজি শেখানো হয়েছিল, বিয়ের বছর ঘুরল না, মেয়ে বিধবা হলো। পারুল ফট করে বলে বসে, কিন্তু জ্যাঠাই মশাই তো বড়দির জন্য মেম রাখেননি ঠাকুমা। বড়দি অর্থে মল্লিকা, যার সর্বস্ব গেছে। মুক্তকেশী মুখ কালি করে বলেন, তর্ক করার বিদ্যেই তুমি যে শিখেছ, মার উপরে উঠলি যে পারু। তোর বাপেরই জীবন অন্ধকার। যাই, আজ উঠি। ডাব খেলেন না, বললেন পেট ভার। কিছু উৎকৃষ্ট গোবিন্দভোগ চাল, 1 বোতল গাওয়া ঘি, পোয়াটাক সাগু, 1 সের মিশ্রি, গোটা 5 টাকা আর 1খানা নতুন গামছা নিয়ে আবার পালকিতে চড়ে বসলেন মুক্তকেশী। ছেলের বাড়িতে এলেই এসব জোটে তার। ডাবটাও পালকিতে তুলে দিল সুবর্ণলতা। পালকি বিয়ারাদের হাতে 6 পয়সা দিতে যাচ্ছিল প্রবোধ। মুক্তকেশী ছো মেরে পয়সাটা কেড়ে নিলেন ছেলের হাতে থেকে। খড় খড় করে বলে উঠলেন,
রেট বাড়াস নে পেবো, বাপের পুণ্যে দুটো পয়সার মুখ দেখতে পেয়েছিস বলেই মা লক্ষ্মীকে অবহেলা করিস নে। 4 পয়সায় বরাবর যাচ্ছি আসছি, দয়া দাক্ষিণ্য করে তুমি 2 পয়সা বেশি দিলে অন্যের তাতে ক্ষতি করবে তা মনে বুঝো, একবার বেশি পেলে আর কমে মন উঠবে? এবারে বেয়ারা চারটে কিন্তু প্রতিবাদ করে ওঠে এবং প্রবোধ মায়ের দিকে করুণ মিনতি নিয়ে তাকায়, কিন্তু মুক্তকেশী অনমনীয়া সদর্পে বলেন, দূর হয়ে যা পালকি নিয়ে, ভাত ছড়ালে আবার কাকের অভাব। বলি পালকির বেত তো ছিঁড়ে ওয়ার হয়ে গেছে, পড়ে গিয়ে সোয়ারির হাড় গোড় না চূর্ণ হয়, এদিকে পয়সার লালসাটি তো খুব আছে, যাবি না যাবি না? ওরা হাতের গামছাটা ঘাড়ে চাপাতে চাপাতে বেজার মুখে বলে, জীবনাকায়, বেশ ওই 4 পয়সাতেই যাবি। বীর দর্পে গিয়ে পালকিতে ওঠেন মুক্তকেশী। পালকি বিহারাদের পরিচিত ধ্বনিটা শোনা যায় কাছ থেকে ক্রমশ দূরে, আরো দূরে গিয়ে যেন ক্রুদ্ধ হৃদয়ের চাপা আর্তনাদের মতো শুনতে লাগে। মুক্তকেশী যতক্ষণ ছিলেন প্রবোধের প্রাণে যেন বল ছিল, মা চলে যেতেই মুখটা শুকিয়ে এলো, কমে এলো বুকের বল, তবু কর্তব্য করতেই হবে। তাই সুবর্ণলতার কাছে গিয়ে ইতস্তত করে বলে, মা তো একটা বার্তা দিয়ে গেলেন। সুবর্ণ অবশ্য এই বার্তা সম্পর্কে বিশেষ উৎসুক হলো না, শুধু মুখ তুলে তাকালো। প্রবোধ জয় মা কালীর ভঙ্গিতে বলে ফেলল, তোমার বাবা যে ও বাড়িতে একটা খবর পাঠিয়েছিলেন। সুবর্ণলতা চমকে ওঠে, তোমার বাবা খবর পাঠানো? এ আবার কি অভিনব কথা? সুবর্ণলতার যে একজন বাবা এখনো অবস্থান করছেন এই পৃথিবীতে, সে কথা কে মনে রেখেছে? সুবর্ণলতা চমকে ওঠে, কিন্তু প্রশ্ন করতে পারে না। প্রবোধই আবার বলে, মানে এ বাড়ির ঠিকানা তো জানেন না? তোমারও এক বজ্ঞা গো, আমারও ইয়ে হয় না, বাপ বলে কথা। সে যা, খবর পাঠিয়েছেন খুব নাকি অসুখ, তোমাকে একবার দেখতে চান। তোমাকে একবার দেখতে চান? সুবর্ণর বাবা সুবর্ণকে একবার দেখতে চান? এটা কি সন্ধেবেলা? এই একটু আগেই না দুপুর ছিল, তবে এখন কেন চারদিকে ছায়াচ্ছন্ন হয়ে আসছে? সুবর্ণ সেই হঠাৎ অন্ধকার হয়ে আসা পারিপার্শ্বিকের দিকে অসহায়ের মতো তাকায়। এ দৃষ্টি বুঝি সুবর্ণলতার চোখে একেবারে নতুন। প্রবোধও তাই অসহায় বোধ করে, অতএব তাড়াতাড়ি বলে, আরে বেশি ভয় পাওয়ার কিছু নেই, মানে বয়স হয়েছে তো, মানে অসুখটা বেশি করেছে হঠাৎ, মানে আর কি, তোমার এক্ষুনি যাবার দরকার নেই। সুবর্ণর চোখে জল নেই, সুবর্ণ চোখ দুটো যেন ইস্পাতের। সেই ইস্পাতের চোখ তুলে সুবর্ণ বলে, যাবার দরকার কি আছে এখনো? বিলক্ষণ নেই মানে? প্রবোধ যেন ধিক্কার দিয়ে ওঠে, এই কি মান অভিমানের সময়? যতই হোক জন্মদাতা পিতা। সে কথা হচ্ছে না। সুবর্ণ যেন কথাও কয় ইস্পাতের গলায়, বাবার মরা মুখ দেখতে যেতে চায় না আমি। বলল এই কথা সুবর্ণ, কারণ সুবর্ণ সেই কথাটা মনে পড়ল, বহুবার মনে পড়ে, আর ইদানিং ধূসর হয়ে যাওয়া সেই কথাটা। সুবর্ণ যেদিন জল বিন্দু পর্যন্ত না খেয়ে চলে এসেছিল বাবার কাছ থেকে, বাবা বলেছিল, আচ্ছা যেমন শাস্তি দিয়ে যাওয়া হলো তেমন টের পাবে, এই বাপের মরা মুখ দেখতে আসতে হবে বলেছিল। বলে সুবর্ণকে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠেছিল সুবর্ণর বাবা নবকুমার, আর একটা কথাও বলেননি। সেই শেষ কথা, সেই কথাটাই মনে পড়ল সুবর্ণ, তাই বলে ফেলল, মরা মুখ দেখতে যেতে চায় না আমি। প্রবোধ হা হা করে ওঠে, কি আশ্চর্য, তা কেন ভাবছো? মানুষের অসুখ করে না? সুবর্ণ চুপ করে দাঁড়িয়ে থাকে। প্রবোধ বলে, কানু কলেজ থেকে। কেন? কানু কেন? সুবর্ণ বলে, তুমি নিয়ে যেতে পারবে না? আহা, পারবো না কেন? তবে কথা হচ্ছে পারু একা থাকবে। একা মানে? সুবর্ণলতা সেই ঝকঝকে শুকনো চোখে চেয়ে বলে, পারু বকুল দুজনে নেই? মানুষ সুবল এরাও তো এসে যাবে এখনই। আহা, ওরা আবার মানুষ মানে? মা বলে গেলেন নেহাত খবরটা দিয়েছে, না গেলে ভালো দেখায় না। থাক, বেশি কথা ভালো লাগছে না, তুমি একখানা গাড়ি ডেকে দাও, আমি একাই যাব।